রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশালে হামলা ও সংঘর্ষের ঘটনায় ইউএনও ও পুলিশের দায়ের করা 2 মামলায় গ্রেপ্তার 12 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিলার আদালতে 21 জনের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে বেলা 1:15টার দিকে 12 জনের জামিন মঞ্জুর ও 9 জনের জামিন নামঞ্জুর করেন আদালত। ব্যানার অপসারণকে কেন্দ্র করে গেল বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্যদের গুলি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অর্ধশতাধিক। এই ঘটনায় 2 পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা হয়, যদিও এরই মধ্যেই সমঝোতা বৈঠকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে 2 পক্ষ। $11 লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার 4 বছর পেরোলো। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিয়ে মায়াকান্না দেখালেও প্রত্যাবাসন শুরুর ব্যাপারে ব্যর্থ আন্তর্জাতিক মহল, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। উল্টো দেশটিতে সেনা অভ্যুত্থানের ফলে প্রত্যাবাসন আরও ঝুলে যেতে পারে বলে মনে করছেন তারা। বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 25 আগস্ট 2017 নিজ দেশে হত্যা, ধর্ষণ আর বর্বরতার শিকার হয়ে বাংলাদেশমুখী হয় রোহিঙ্গা স্রোত। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে রোহিঙ্গাদের কক্সবাজারের পাহাড়ে আশ্রয় দেয় সরকার। সারা বিশ্বে প্রশংসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেওয়া হলেও বৈশ্বিক রাজনীতির মারপ্যাচে বারবার পেছাতে হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাগজে কলমে রাজি হলেও কথা রাখেনি মিয়ানমার সরকার। এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, এখনই তার ব্যবস্থা করতে হবে। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে শক্তিশালী ফোরাম জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর ছিল স্পষ্ট ও বলিষ্ঠ। বেশিরভাগ দেশ তার বক্তব্যকে সমর্থন করলেও সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও বেশি উপেক্ষিত হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আরো এটা খারাপের দিকে যাবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনটাকে সাংঘাতিকভাবে ব্যাহত করবে, অনিশ্চিত করবে এবং আমাদের স্বার্থকে সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ করবে। মিয়ানমার সেনাবাহিনী, আমরা তো জানি যে তারা কালক্ষেপণ সবসময় চেষ্টা করবে। আমি মনে করি না যে এটা নতুন করে কোনো ব্যাহত হয়েছে, আসলে ব্যাহত হয়েই আছে জিনিসটা, কারণ ওই পারে যে পরিবেশ সৃষ্টি করা, সেক্ষেত্রে মিয়ানমার কোনো ব্যবস্থা অদ্যাবধি নেই। 11 লাখ রোহিঙ্গাকে ভরণ পোষণের নামে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলো এখন ব্যবসায়িক চিন্তা করছে, এমন অভিযোগ উঠেছে আগেই। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সাথে 15 গুণ পর্যন্ত বাণিজ্য বেড়েছে চীন যুক্তরাষ্ট্রের। যারা হিউম্যান রাইটসের কথা বলেন পশ্চিমা শক্তিগুলো, তারা কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য ঠিকই করে যাচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম গত 3 বছরে আপনার যখন তারা পারসিকিউশন করতেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, আপনার বিভিন্ন দেশের ওদের সাথে ট্রেড 5 থেকে 15 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। অথচ ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উপর চাপ কমাতে এবং 1 লাখ রোহিঙ্গাকে উন্নত জীবন দিতে ভাষান্তরে প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করেছে বাংলাদেশ। স্রোতের মতো রোহিঙ্গা অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে গেল সপ্তাহে এক রিপোর্টে ইউএনএইচসিআর বলছে দক্ষিণ পূর্ব দেশগুলোতে নতুন আশ্রয় খুঁজতে 2020 সালেই সমুদ্রে সলিল সমাধি হয়েছে অন্তত 214 জন রোহিঙ্গার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী চন্দ্রিমা উদ্যানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিশ্বাস করে নাই যে স্বপ্ন নিয়ে আমরা দেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে কি স্বাধীন ভূখণ্ডে কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের ভবিষ্যৎ বংশধর তারা এখানে বড় হবে, রাষ্ট্রকে সেইভাবে তারা গড়ে তুলবে, রাষ্ট্র সেইভাবে নির্মাণ করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই দলটি যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বলে মনে করে, যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে, তারাই আজকে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।
জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছে। তারা সেই গণতন্ত্রকে, যে গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, তাকে তারা ধ্বংস করেছে, হরণ করেছে এবং লুটে নিয়ে গেছে। আচ্ছা, যে সংবিধান 1972 সালে আপনার প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানকে তারা কেটে ছুঁড়ে তছনছ করে দিয়ে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই দলটি 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং আবারও এই আমি যেটা বললাম যে ছদ্মবেশে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আওয়ামী লীগের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ গেছে পরবর্তীকালে 1972 সালের পরে, এবং এখনো তারা মুক্তিযুদ্ধের যা সত্যিকারের দাবিদার হতে পারে, যেমন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বীরত্বের নামে তারা মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে এবং আজকে মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষা স্বপ্নকে তারা পদদলিত করছে। আমরা আজকের এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস না করে সত্যিকার অর্থেই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে তাদের পদত্যাগ করে এখানে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকার চন্দ্রিমা উদ্যান থেকে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। আবারও রোহিঙ্গা প্রসঙ্গ। বর্তমানে উখিয়া ও টেকনাফের 34 ক্যাম্পে বসবাস করছেন 11 লাখেরও বেশি রোহিঙ্গা। কবে নিজ দেশে যেতে পারবেন সে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। তবে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এতে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। কক্সবাজার থেকে আইবুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে এদেশে ছিল আরো 4 লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। এমন প্রেক্ষাপটেও রোহিঙ্গারা নাগরিকত্ব, জাতীয়গত পরিচয় নিয়েই নিজ দেশে ফিরতে চায়। আর রেসপন্সিবিলিটি কানরে জলদি পুরা করি বলে আর রিকোয়েস্ট করতে চাই দিরিয়া আর ইন্টারন্যাশনাল প্রোটেকশন লেরে লাইফ গ্যারান্টি লাইফ সিকিউরিটি লেরে কেঙ্গুরি আর দেশত আর জাগিবে আমাদের নিরাপত্তা একটা কার্ড ছিল, ওইটা কার্ডটা আমাদেরকে দিলে সবাই আমরা চলে যাব। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, খুন, অপহরণ সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা দিন দিন জড়িত হয়ে পড়ছে, যার ফলে আমরা যারা স্থানীয় রয়েছি তারা প্রতিনিয়ত আতঙ্কে বসবাস করছি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি। তাদেরকে একসময় তাদের দেশেই ফেরত যেতে হবে। তবে এরই মধ্যে সরকার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে 19,000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করেছে। সেখানে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা সরকারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোহিঙ্গারা সব ধরনের নাগরিক অধিকার ভোগের সুযোগ পাবে বলে আশ্বস্ত করেছে মিয়ানমারের নির্বাচিত সরকার। রোহিঙ্গাদের উপর নৃশংসতা ও বর্বরতার আর পুনরাবৃত্তি হবে না বলেও অঙ্গীকার করা হয়। তবে বারংবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রত্যাবাসনেও নেই বাস্তবিক কোনো উদ্যোগ। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ, আফগানিস্তানে তালেবানের উত্থান সহ আন্তর্জাতিক নানা সংকটের কারণে রোহিঙ্গা ইস্যুটি যেন ক্রমে মনোযোগ হারাচ্ছে। তবে রাখাইনে রোহিঙ্গাদের উপর নৃশংস হামলার 4 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে জাতীয় ঐক্যের সরকার NUG দিয়েছে নানান প্রতিশ্রুতি। অঙ্গীকার করেছে অতীতে রোহিঙ্গাদের উপর যে নৃশংসতা ও বর্বরতা চালানো হয়েছে তার পুনরাবৃত্তি হবে না। পাশাপাশি রোহিঙ্গারা সব ধরনের নাগরিক অধিকার ভোগের সুযোগ পাবে। এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের অধিকার সুরক্ষার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিল NUG।
Which states have donated? যদিও বাস্তবে কোনো সুবিধা ভোগ করতে পারছে না রাখাইনে থাকা রোহিঙ্গারা, বরং নানাভাবে তাদের এখনো হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও দেখা যাচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার করা মামলাটিরও নেই কোনো উল্লেখযোগ্য অগ্রগতি। এই জন্য দ্রুতই যে রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না তা স্পষ্ট। Honorable judges. আসমাতুলি, নিউজ 24। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বুধবার সকালে ডিএমএসডিতে প্রবাসী প্রদত্ত ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রবাসীদের দেওয়া ভেন্টিলেটর গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। আমাদের সেকেন্ড ডোজটা দেওয়ার কথা 7 তারিখে, 7ই সেপ্টেম্বর। আমরা ইতিমধ্যে জেনেছি যে 30 তারিখে আমাদের 50 লাখ সিনোফার্ম টিকা আসবে। তাহলে পরে আমরা এখন ফিল্ডে আছে প্রায় 35 লাখের মতন, আর ওখানে যদি আরো 50 লাখ আসে তাহলে পরে আমি আশা করছি এই কয়দিনে যদি ওই 30 লাখের মধ্যে ধরেন যে আরো 7-8 লাখ বা 10-15 লাখ খরচাও হয়ে যায়, বাকি 50 লাখ আসলে পরে আমরা তাদের সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারবো। তো কাজেই আমরা আশা করছি যে তাদের এটা ব্যাহত হবে না, এটুকুই বলতে পারি আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের সাথে একমত ডিন কমিটি। তারাও অক্টোবরের শুরুতেই চতুর্থ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলার সুপারিশ করেছে, আর নভেম্বরে সশরীরে ক্লাস চালুর প্রস্তাব দিয়েছে তারা। এর আগে 15 সেপ্টেম্বরের মধ্যে টিকা নেওয়া সাপেক্ষে 1 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, প্রথম পর্যায়ে হলে উঠতে পারবেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনা রোগীর জন্য বরাদ্দ আইসিইউ ওয়ার্ডে বিদ্যুৎ না থাকার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক মামুনুর রশিদ সুজারকে প্রধান করে 3 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ভোর রাত 4টা থেকে করোনা আইসিইউ ওয়ার্ডে 1.5 ঘন্টা বিদ্যুৎ ছিল না। এ সময় ওয়ার্ডের রোগীদের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। 3টা বেডের কারেন্টের ডিস্টার্ব ছিল, যেখানে আমার বেড আছে 50টা এবং 19 জন রোগী আছে, তার মানে বাকি সবই খালি। সাথে সাথে আমরা ওই 3টা বেডের রোগীকে অন্য বেডে শিফট করে দিয়েছি এবং পিডব্লিউডি লোকদেরকে ডেকেছি এবং তারা অলরেডি কমপ্লিট করে। এবারে করোনা আপডেট। দেশে করোনা সংক্রমণে আক্রান্ত মৃত্যুর হার দুটোই কমেছে। চলতি মাসের শুরু থেকে করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। হাসপাতালগুলোয় কমেছে রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 46 জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন 10 জন। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়া কুষ্টিয়ায় 5 ও কুমিল্লায় 4 জন মারা গেছেন। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না তো চা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই।
আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 সম্পাদক নঈম নিজাম সহ 12 জনের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিকদের আয়োজনে এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে হুইপ পুত্র সম্পাদক শারুন যে মামলা করেছেন তার তীব্র নিন্দাও জানান সাংবাদিক নেতারা। বিএমএসএফ এর সাংবাদিক নেতারা বলেন, একজন নঈম নিজামের হাত ধরে শত শত সাংবাদিক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কেঁপে উঠবে। বলেন, মামলা দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। মামলার প্রতিবাদে সাভার, নোয়াখালী, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করানো হবে। আমরা একটি জবাব চাইব রাষ্ট্রের কাছে। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রের লোক কিভাবে মামলা করে? নঈম নিজাম সহ যাদের বিরুদ্ধে মামলা করেছেন এই মামলা প্রত্যাহার করুন। আগামী 3 দিনের মধ্যে নঈম নিজাম, রিয়াজ হাজার চৌধুরী, সাইদুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে দুঃখ প্রকাশ করতে হবে জাতির কাছে যে আমরা এটা অপরাধ করেছি। আফগান প্রসঙ্গ। 31শে অগস্টের মধ্যেই মার্কিন নাগরিক ও তাদের মিত্রদের প্রত্যাহারের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার G7 এর ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, যত দ্রুত এই অভিযান শেষ হবে ততই মঙ্গল। এই ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ছাড়তে আরো মরিয়া হয়ে উঠেছে আগ্রহী আফগানরা। আজও কাবুল বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। তবে আফগান শরণার্থীদের আশ্রয়ে এগিয়ে আসছে না মুসলিম দেশগুলো। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। 31 আগস্ট সময়সীমার মধ্যে সেনা সহ সব মার্কিন নাগরিক ও তাদের মিত্রদের প্রত্যাহার চাইছে তালেবানরা। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সশস্ত্র এই সংগঠনটি। এই ঘটনায় মঙ্গলবার G7 এর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে কি বলেন সেদিকেই ছিল সংশ্লিষ্টদের নজর। তবে কৌশলী বাইডেন জানান, আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে আনার কাজ সম্পূর্ণ করার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। যত তাড়াতাড়ি আমরা শেষ করব ততই ভালো। 14 আগস্ট কাবুল থেকে প্রায় 70,700 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আফগানদের পুনর্বাসনে মিত্রদের সঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তান ছাড়া নির্ধারিত সময় যত কমে আসছে ততই বাড়ছে কাবুল বিমানবন্দরে মানুষের ভিড়। যে যেভাবে পারছেন দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। তালেবানের আশ্বাস সত্ত্বেও শঙ্কামুক্ত হতে পারছেন না আফগান সাংবাদিকরাও। তারাও দেশ ছাড়তে মরিয়া। এই আফগানরা আশ্রয় পাবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, উজবেকিস্তান, নেদারল্যান্ড সহ কয়েকটি দেশে। তবে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো আফগান শরণার্থীদের গ্রহণ করলেও একমাত্র ইরান ছাড়া বিশ্বের ধনী দেশগুলোর আগ্রহ দেখা যাচ্ছে না। এমন অবস্থার মধ্যে ইরানের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরানে গেছেন তালেবানের অন্যতম শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। কাবুল দখল নেয়ার পর তালেবানরা শান্তির বার্তা দিলেও দিন দিন তাতে পরিবর্তন আসছে। বিরোধীদের দমন পীড়ন থামেনি। এছাড়া নারীরা কাজ করতে পারবেন এমন প্রতিশ্রুতি দিলেও সে অবস্থান থেকে সরে এসেছে। কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন তালেবান নেতারা। আফগানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় দেশটিকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। আসমাতুলি, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। এখন থেকে মশার লার্ভা ধ্বংসের কীটনাশক দোকানে দোকানে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার সচিবালয়ে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার কার্যক্রম পর্যালোচনার 11তম আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগে একটা কোম্পানি কীটনাশক আমদানি করত, এখন ওপেন করে দেওয়া হয়েছে। এখন কিছু বেসরকারি কোম্পানি সেই কীটনাশক আনছে, সেগুলো দোকানে দোকানে বিক্রির ব্যবস্থা করা হবে। আপনার ছাদ বাগান করেন, উই অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু এটাকে প্রোটেক্টিভ করেন। আপনি এই 7-10 দিন পর পর একটু সামনে সামনে কেরোসিন দিয়ে দেন, আপনি পানি দেন, তার সাথে একটু কেরোসিন দিয়ে দেন, বাস হয়ে যাবে। আপনার প্লান্টের কোনো ক্ষতি হবে না, আপনার এরিস মশার প্রজনন হবে না। রাত থেকেই ভারী বৃষ্টি চট্টগ্রামে, এতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ।
পানিতে তলিয়ে যায় চকবাজার, আগ্রাবাদ, মুরাদপুর, হালিশহর, ১৬ শহর, বাকলিয়া, চাকতাই, খাতুনগঞ্জ সহ বিস্তীর্ণ নিচু এলাকা। বৃষ্টির পানির সাথে জোয়ারের পানি যোগ হওয়ায় খাল ও নালা নর্দমার পানিও উপচে পড়ছে। বৃষ্টির পানি ঢুকে পড়েছে মানুষের বাসা বাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। ড্রেনেজ ও রাস্তাঘাট বেহাল সহ নানা সমস্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ড বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ওয়ার্ডের বেশিরভাগ রাস্তায় ভাঙা, সামান্য বৃষ্টি হলে ড্রেনের পানি রাস্তায় উপচে পড়ে পুরো রাস্তা তলিয়ে যায়। এছাড়া সড়কের অনেক স্থানের ড্রেনের ঢাকনা বা স্ল্যাব উঠিয়ে রাখার কারণে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা। এদিকে সমস্যা জেনে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটি মেয়র। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ডিএনসিসিতে বর্ধিত ওয়ার্ড হিসেবে যুক্ত হয় ঢাকা উত্তর সিটির ৩৮ নম্বর ওয়ার্ড। কিন্তু গত কয়েক বছরে এলাকার উন্নয়নের কোনো তফাৎ চোখে পড়ে না এখানে, বরং দিনে দিনে নানা কারণে ওয়ার্ড বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায় ওয়ার্ডের প্রধান সড়কের কিছু দূর পর পর তীব্র যানজট। প্রায় পুরো সড়ক অটোরিকশার দখলে। যানজটে আটকা পড়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন কেউ কেউ, আবার রাস্তার অর্ধেকটা দখল করে চলছে বেচা কেনা। যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো না থাকবে সেখানে মানুষ আসা যাওয়া করবে কিভাবে? যানজট হয়, ওই অটোরিকশাটা বেশি এই মহল্লায়, মনে 200 অটোরিকশা আছে, এই কারণে যানজট। বিশেষ করে ওয়ার্ডের পূর্বাচল সড়ক লেন রাস্তাটি নিয়ে অভিযোগের শেষ নেই এখানকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতে ড্রেনের ময়লা পানি উপচে পড়া, জলাবদ্ধতা নিরসনে রাস্তার অনেক স্থানে ড্রেনের স্ল্যাব উঠিয়ে রাখা, এসব মেরামতের নেই কোনো উদ্যোগ। ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। ভাঙ্গাচুরা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, মানুষের যে দুর্ভোগ, মানে বৃষ্টি আইলে তো এখন তো একটু ভালো, বৃষ্টি আইলে এক মাজা পানি হয়। সমস্যা শুনতেছি, রাস্তা হবে এই শুনতেছি, তো 1 বছর ধরে শুনতেছি। পুরাটা রাস্তা ভাঙ্গাঘাট, কোনো ঠিকঠাক করার কোনো খবর নাই। রাস্তা সংস্কারের উদ্যোগের কথা জানান উত্তরের মেয়র। এ সময় স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ছাড়া রাস্তা দখলমুক্ত রাখা সম্ভব নয় বলে মনে করেন এই নগরপিতা। আমি সেলিমকে দায়িত্ব দিয়েছি যে আমার ইঞ্জিনিয়ারিং ডিভিশনে বসে কতগুলো স্ল্যাব ভাঙ্গা টোটাল একটা পরিসংখ্যান দিয়ে আমার কাছে একটা বাজেটটা চাওয়ার জন্য। ওই এলাকার জনগণকে কিন্তু এগিয়ে আসতে হবে, সামাজিকভাবে আন্দোলন করতে হবে। শুধু একলা আমরা করে দিয়ে আসলাম আজকে, কালে কিন্তু বাজার কিন্তু আবার বসবে। রাস্তা দখলমুক্ত রাখতে ওয়ার্ড কাউন্সিলর এবং প্রশাসনের ভূমিকাই যথেষ্ট বলছেন স্থানীয়রা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। আপনারা দেখছেন নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ভরা মৌসুমেও পটুয়াখালীর মৎস্য আড়তগুলোয় দেখা নেই ইলিশের। এতে জেলেদের জীবন যাপন হয়ে পড়েছে কষ্টসাধ্য। মৎস্য কর্মকর্তারা বলছেন, লবণাক্ততা কমলে ও বৃষ্টি অব্যাহত থাকলে শিগগির সাগরে পর্যাপ্ত হারে ইলিশ পেতে শুরু করবেন জেলেরা। দর্শক, এই ছিল আজকের দিনের সংবাদে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।